আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচ লেকচারস অন ফিজিক্স। আজকের ক্লাসে আমি কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যাবলী সমাধান করব। সৃজনশীল টাইপের প্রশ্ন। তো আমরা শুরুতে যে গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করতে চাচ্ছি, সেটা হচ্ছে, দেখো আমি এখানে ডান দিকে একটা চিত্র দিয়েছি। এই চিত্রে একটা স্প্রিং দেখানো হচ্ছে। এই স্প্রিং এর যে স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট, অর্থাৎ স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক, তার মানটা এখানে বলা আছে k = 40 নিউটন পার মিটার। তো এই স্প্রিংটা তোমার প্রথমে যে চিত্রটা সেটা হচ্ছে স্প্রিংটার স্বাভাবিক অবস্থা, এবং দ্বিতীয় চিত্রে স্প্রিংটা সংকুচিত অবস্থা দেখানো হচ্ছে। অর্থাৎ এই উপরে স্প্রিং এর উপরের প্রান্তে এই উচ্চতায় যে কেজি ভরের একটা বস্তু নেওয়া হয়েছে, যার ভর হচ্ছে 2 কেজি। তো এই বস্তুটা যখন এখান থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, তখন এই স্প্রিং এর উপরে এসে যখন পতিত হবে, তখন এই বস্তুটা স্প্রিং এর সংস্পর্শে থেকে স্প্রিং এর ওয়াই পরিমাণ কি করবে, সংকোচন করবে। ফলে স্প্রিংটা দ্বিতীয় চিত্রে সংকুচিত অবস্থা লাভ করবে। স্বাভাবিক অবস্থায় ছিল 1 নং চিত্রে, 2 নং চিত্রে স্প্রিংটা সংকুচিত অবস্থায় আসবে। তো এখন এখানে বের করতে বলা হচ্ছে, গ নং প্রশ্নে যেটা বের করতে বলা হচ্ছে, 3 মার্কের জন্য যে প্রশ্নটা এখানে চাওয়া হয় গতে, সেটা হচ্ছে যে তোমার এই বস্তুটা যে স্প্রিং এর স্বাভাবিক অবস্থার উপরের প্রান্ত হতে যে 0.5 মিটার উচ্চতা হতে যদি মুক্তভাবে ছেড়ে দেওয়া হয় 2 কেজি ভরে বস্তু, তাহলে এই বস্তুটি স্প্রিং কে কত বেগে আঘাত করবে। তো সেটা যদি আমরা বেগ বের করতে চাচ্ছি, তার মানে এই বস্তুটি স্প্রিং কে উপরের প্রান্তে কত বেগে আঘাত করবে, তো সেটা যদি আমরা বের করতে চাই, তার মানে আমরা অ্যাকচুয়ালি তার শেষ বেগটা আমরা বের করতে চাচ্ছি, v = what। তো আমরা জানি যে v স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস, যেহেতু মুক্তভাবে পতনশীল বস্তু এটা, সুতরাং এটা হবে, সমীকরণটা হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2gh। এখন আমরা এখানে v নট, ইনিশিয়ালি বস্তুটা এখানে কি অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল। এই জায়গায় বস্তুটি স্থির অবস্থায় থাকবে, যার জন্য v নট ইজ ইকুয়াল টু কত থাকবে, 0 থাকবে। আদি বেগ হচ্ছে 0, তার মানে 0 তার উপর স্কয়ার প্লাস 2 ইনটু g এর মান হচ্ছে 9.8, এবং h এর মানটা এখানে কত দূরত্ব অতিক্রম করে আসবে, কত হাইট অতিক্রম করে আসবে এই পয়েন্টে, সেটা হচ্ছে 0.5 মিটার। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ফাইনালি আমরা যে রেজাল্টটা পাবো, দ্যাট ইজ v ইজ ইকুয়াল টু রুট ওভার করলে যে রেজাল্টটা ফাইনালি তৈরি হবে, দ্যাট ইজ 3.13 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই বস্তুটিকে যদি আমি 0.5 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে এই বস্তুটা এই স্প্রিং এর এই প্রান্তে এসে এত বেগে আঘাত করবে। এটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন, গতে আসে। আচ্ছা, এবারে ঘতে চাওয়া হচ্ছে, বের করতে বলা হচ্ছে যে এই বস্তুটা যে স্প্রিং কে আঘাত করলো, এর ফলে এই বস্তুটি স্প্রিং এর সংস্পর্শে থেকে স্প্রিংটার ওয়াই পরিমাণ সংকোচন করেছে। ইভেন এই বস্তুটা স্প্রিং এর সংস্পর্শে থেকে কিন্তু এটা সংকুচিত অবস্থা থেকে কিন্তু আবার প্রসারিত অবস্থায় যাবে। তার মানে স্প্রিংটা তার স্বাভাবিক অবস্থা হতে সংকুচিত হয়ে নিচে ওয়াই পরিমাণ সরণ হয়ে সেটা কিন্তু পুনরায় আবার তার স্বাভাবিক অবস্থা আবার অতিক্রম করে উপরের দিকে উঠে যাবে। তার মানে স্প্রিং এর এই গতিটাকে বলা হচ্ছে স্পন্দন গতি বা সরল সন্ধিত স্পন্দন গতি আমরা বলতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এই যে স্প্রিং এর কি পরিমাণ সংকোচন হবে বা প্রসারণ হবে, সেইটা ঘতে বের করতে বলা হচ্ছে 4 মার্কের জন্য। তো আমরা জানি যে এই বস্তুটা যখন এখানে ছিল, তখন সে কত হাইটে ছিল, এখান থেকে কত হাইটে ছিল, 0.5 মিটার উচ্চতায় ছিল। এবং এই বস্তুটা যখন স্প্রিং এর উপরে পতিত হয়েছে, স্ট্রাইক করেছে, তখন স্প্রিং এর কি পরিমাণ সরণ হয়েছে, সেটাকে আমরা এখানে নামকরণ করেছি, স্প্রিংটা ওয়াই পরিমাণ নিচের দিকে নেমে গেল। তাহলে টোটাল সেই বস্তুটা কিন্তু তার সাথে সংস্পর্শে ছিল, স্প্রিং এর সংস্পর্শে। তাহলে এই বস্তুটা টোটাল কতটুকু হাইট নেমে এসছে, সেটা হচ্ছে এইচ প্লাস ওয়াই পরিমাণ হাইট নেমে এসছে। তো এখন এই বস্তুটা যেহেতু তোমার ওয়াই প্লাস 8 হাইট নিচের দিকে নেমে আসছে, তার মানে এক্ষেত্রে অবশ্যই এই বস্তুটার স্থিতিশক্তি বা বিভব শক্তি কি হবে, হ্রাস পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বস্তুটার যে বিভব শক্তি যদি হ্রাস পায়, তাহলে এই হ্রাসকৃত বিভব শক্তি কোথায় রূপান্তরিত হবে। উত্তর হচ্ছে এই স্প্রিং কে সংকোচন করতে স্প্রিং এর যে স্থিতিশক্তি আছে, সেই স্থিতিশক্তি, অর্থাৎ এই স্প্রিং কে সংকুচিত করতে সেই শক্তিটা ব্যয় হবে। তার মানে ওই ব্যয়িত শক্তিটা হচ্ছে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তার মানে আমরা এখানে বলতে পারি, গ নং প্রশ্নে যেটা আমাদের বের করতে বলা হচ্ছে, যে স্প্রিং এর সংকোচন বা প্রসারণটা কত হবে। তো সেটা বের করার জন্য আমার আমার এখানে স্থিতিশক্তি হ্রাস পাবে। কার হ্রাস পাবে, বস্তু। তো আমরা এখানে লিখছি যে বস্তুর, যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পতিত হচ্ছে, সেই বস্তুটার বস্তুর স্থিতিশক্তি বা বিভব শক্তিও বলতে পারো তোমরা। তো বস্তুর স্থিতিশক্তি, স্থিতি শক্তি, বস্তুর স্থিতিশক্তির হ্রাস, বস্তুর স্থিতিশক্তির হ্রাস
কতটুকু হবে সেটাকে আমরা যদি নামকরণ করি EP1 দ্যাট ইজ ইকুয়াল টু mg ইন্টু টোটাল কত হাইট সে অতিক্রম করে আসবে, দ্যাট ইজ h প্লাস y, এই পরিমাণ হাইট সে নিচের দিকে পতিত হবে। তাহলে এই যে স্থিতিশক্তি যে হ্রাস পেল, তাহলে হ্রাসকৃত স্থিতিশক্তি কোথায় রূপান্তরিত হবে? উত্তর হচ্ছে এই স্প্রিং এর সংকুচিত করতে তার তার স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি বা বিভব শক্তি বৃদ্ধি, স্থিতিশক্তিকে আমরা বিভব শক্তি নামকরণ করি, স্থিতিশক্তি বৃদ্ধি। তার মানে আমার বস্তুটা নিচের দিকে পতিত হলে স্থিতিশক্তি হ্রাস পাবে। এখন এই হ্রাসকৃত শক্তিটা কোথায় রূপান্তরিত হবে? স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। তার মানে আমার এই ক্ষেত্রে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমার এখানে স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধিটা হচ্ছে বৃদ্ধি, দ্যাট ইজ আমরা একটু বাংলা ভাষায় লিখে নিই, বৃদ্ধি এইটাকে আমরা নামকরণ করব EP2 দ্যাট ইজ ইকুয়াল টু স্প্রিং এর বিভব শক্তি আমরা বা স্থিতিশক্তি পরিমাপ করি হাফ কে ওয়াই স্কোয়ার, এই সমীকরণটা দিয়ে হাফ কে এক্স স্কোয়ার, যেহেতু আমরা স্প্রিং এর সরণটাকে আমরা নিচের দিকে ভার্টিক্যাল, এই জন্য আমরা ওয়াই অ্যাক্সিস বিবেচনা করে ভার্টিক্যাল যে সরণটা নিচের দিকে নেমে যাচ্ছে সেটাকে আমরা নামকরণ করেছি ওয়াই। তাহলে আমরা কি জানি? শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা জানি যে হারানো স্থিতিশক্তি ইকুয়াল টু অর্জিত স্থিতিশক্তি। তার মানে এখানে যে পরিমাণ শক্তি হারিয়েছে সেই পরিমাণ বস্তুর হারানো স্থিতিশক্তিটা তো স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধিতে ব্যয় হয়েছে। এই জন্য শক্তির নিত্যতা সূত্র অনুসারে আমরা লিখতে পারি EP1 দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা লিখব EP2। তাহলে পরের লাইনে আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। EP1 মানে হচ্ছে mg ইন্টু h প্লাস y দ্যাট ইজ ইকুয়াল টু EP2 মানে হাফ কে ওয়াই স্কোয়ার। এখন আমরা এখানে মানগুলো অ্যাপ্লাই করব। এম এর মানটা এখানে বলা আছে, বস্তুর ভর বলা আছে 2 কেজি, জি এর মানটা আমরা জানি 9.8, জি এর মানটা, এইচ এর মানটা আমাদের এখানে বলা আছে চিত্রে 0.5, আর ওয়াইটাই বের করতে হবে কতটুকু সরণ হবে, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্টের মান এখানে বলা আছে 40 নিউটন পার মিটার। তাহলে কে এর মানটা আমরা এখানে অ্যাপ্লাই করছি 40 আর ইনটু ওয়াই স্কোয়ার। তো এইটা আমরা যদি ক্যালকুলেশন করে সবগুলোকে যদি এক সাইডে আমরা কনভার্ট করি, তাহলে আমরা এইরকম একটা দ্বিঘাত সমীকরণ আমরা পেয়ে যাব 392y স্কোয়ার মাইনাস y মাইনাস 0.5 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এই সমীকরণটাকে যদি সরলীকরণ করি, করে সবগুলোকে যদি আমরা বাম পাশে সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে আমরা ক্যালকুলেশন করে এই দ্বিঘাত সমীকরণটা আমরা পেয়ে যাব। তো এই দ্বিঘাত সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। তো দ্বিঘাত সমীকরণ সমাধান করার নিয়ম হচ্ছে, আমরা জানি যে y ইকুয়াল টু যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যে সমীকরণের আমরা x এর মানটা বের করি সেই সম্পর্কটা এখানে অ্যাপ্লাই করতে হবে। তো মাইনাস b, তো b এর এখানে আছে y এর সহগ দ্যাট ইজ -1, এরপরে সূত্রের প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b মানে হচ্ছে -1 তার উপরে স্কয়ার, b স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে হচ্ছে 392 ইনটু c মানে হচ্ছে -0.5। তাহলে আমরা b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড টুয়াইস a, টুয়াইস a মানে হচ্ছে 2 ইনটু 392। এইটা আমরা ক্যালকুলেশন করলে আমরা এখানে দুইটা মান পেয়ে যাব। একটা মান হচ্ছে এখানে দেখো তোমার এই মাইনাস দ্বারা যদি গুণ করা হয় তাহলে আলটিমেট প্লাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস, আর রুটের ভিতরে এটা ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা এটা পেয়ে যাব 785। ক্যালকুলেশন গুলো তোমরা একটু চেক করে দেখতে পারো, ডিভাইডেড 784। তো আমরা যদি এখানে, তার মানে দুইটা মান তৈরি হচ্ছে, একটা প্লাস মান, এটা প্লাস নিলে একটা মান তৈরি হবে, মাইনাস নিলে একটা মান তৈরি হবে। তো আমরা যদি ফাইনালি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে দুইটা মান তৈরি হবে, একটা মান হচ্ছে 0.037 মিটার এবং আরেকটা মান তৈরি হচ্ছে মাইনাস মান তৈরি হচ্ছে এটা -0.034 মিটার। তার মানে এই প্লাস মান দ্বারা বোঝানো হচ্ছে যে এই বস্তুটা যখন এই স্প্রিং এর উপরে পতিত হবে তখন এই ওই 0.037 মিটার পরিমাণ কি হবে, তার সংকোচন হবে এই বস্তুটা, অর্থাৎ স্প্রিংটার সংকোচনের পরিমাণ হচ্ছে প্লাস মানটা। নেগেটিভ মানটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই বস্তুটা স্প্রিং এর সংস্পর্শে থেকে সেটা আবার
এই অবস্থা থেকে কতটুকু উপরের দিকে উঠে যাবে, সংকুচিত অবস্থা থেকে কতটা উপরের দিকে উঠে যাবে, সেটা হচ্ছে এই মাইনাস মানটা সেইটা ইন্ডিকেট করে। তো যেহেতু আমাদের এখানে স্প্রিং এর কি পরিমাণ সংকোচন হয়েছে সেটা চেয়েছে, সুতরাং এখানে আনসারটা কিন্তু স্প্রিং এর যে সংকোচনটা হয়েছে সেটা প্লাস যে মানটা, সেই মানটা হচ্ছে সংকোচনের পরিমাণটা, দ্যাট ইজ 0.037 মিটার। তাহলে এই পরিমাণ কি হয়েছে, আমাদের এই স্প্রিংটার সংকোচন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি এখানে কিভাবে ক্যালকুলেশনটা করেছি, যে এই mkg ভরে বস্তুটা যখন স্প্রিং এর এই প্রান্তে পতিত হবে, হয়ে যখন স্প্রিং এর সংকোচন ঘটাবে, তখন এই বস্তুটার বিভব শক্তি হ্রাস পাবে। যেহেতু হাইট কমে যাচ্ছে, তাহলে কি পরিমাণ বিভব শক্তি হ্রাস পাবে সেটা বের করার জন্য আমরা এই সমীকরণটা আমরা অ্যাপ্লাই করব, EP1 দ্যাট ইজ ইকুয়াল টু mg ইনটু h প্লাস y। এই পরিমাণ বিভব শক্তি হ্রাস পাবে, যেহেতু টোটাল এই বস্তুটা এই হাইটে নেমে আসবে, h প্লাস y দূরত্ব এই পরিমাণ হাইটে নেমে আসবে। আর স্প্রিং এর এই যে হারানো যে হ্রাসকৃত যে স্থিতিশক্তি, সেটা আবার স্প্রিং এর স্থিতিশক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। তো স্প্রিং এর বিভব শক্তি বা স্থিতিশক্তি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ কে ওয়াই স্কয়ার। তো আমরা শক্তি নিত্যতা সূত্র অনুসারে জানি যে হ্রাসকৃত শক্তি ইকুয়াল টু অর্জিত শক্তি বা শক্তি বৃদ্ধি। তো সেটা দুইটা পরস্পর সমান ধরে ফাইনালি আমরা এখানে ওয়াই এর মান বের করেছি। তো ওয়াই এর আবার দুইটা মান এখানে তৈরি হয়েছে, একটি প্লাস মান এবং আরেকটি মাইনাস মান। তো প্লাস মান দ্বারা বোঝানো হচ্ছে যে স্প্রিং এর কি পরিমাণ বস্তুটি পড়ার পরে স্প্রিংটির কি পরিমাণ সংকোচন হয়েছে সেটার পরিমাণ, আর মাইনাসটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই বস্তুটি স্প্রিং এর সংস্পর্শ থেকে আবার কতটুকু স্প্রিংটা প্রসারণ হবে উপরের দিকে, সেটা ইন্ডিকেট করা হয়েছে। তো আশা করি সবাই এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো। এটা একটা সিকিউ প্রশ্ন। আমরা গতে বের করেছিলাম যে এই বস্তুটি স্প্রিংকে কি বেগে আঘাত করবে, আর ঘতে বের করা হলো যে স্প্রিংটির কি পরিমাণ সংকোচন হবে। এটা হচ্ছে আমাদের প্রথম যে গাণিতিক সমস্যাটা ছিল, সেটা আমরা সমাধান করলাম। এবার আমরা দ্বিতীয় আর একটা গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে চাই। সেটা হচ্ছে, দেখো আমরা এখানে একটা পেরেক সংক্রান্ত একটা গাণিতিক সমস্যা আমরা একটু সমাধান করতে চাই, পেরেক সংক্রান্ত। যেমন আমি যদি এখানে একটা প্রবলেম করাতে চাই, যখন পেরেক সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে, অনেক টাইপের সমস্যা আছে এখানে। তা আমি দেখো একটা করে সমাধান করানোর চেষ্টা করছি। দেখো 2 নাম্বার যে প্রবলেমটা, সেটা হচ্ছে যখন যখন দেওয়াল যখন দেওয়াল যখন দেওয়াল অনুভূমিক অবস্থায় থাকবে, তখন আমরা কিভাবে সমস্যাটার সমাধান করতে পারি। অনেক টাইপের আবার উল্লম্ব হতে পারে। যখন যখন দেয়াল যখন দেয়াল যখন দেয়াল অনুভূমিক, তো ওই অবস্থায় সেই দেওয়ালের উপরে যদি আমরা একটা পেরেক ঠুকতে চাই অনুভূমিক, যখন দেওয়াল অনুভূমিক, এই অবস্থায় ধরো আমরা যদি একটু চিত্রে দেখাতে চাই, ধরো এটাই হচ্ছে সেই দেয়াল, তার মানে নিচের দিকে মাটি থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে। ইটের দেওয়াল হলে সেই ক্ষেত্রে ইট থাকবে এখানে। তো এখন এখানে স্বাভাবিক অবস্থায় এখানে একটা আমরা পেরেক দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে একটা পেরেক, এই পেরেকটা এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আছে, এটা স্বাভাবিক অবস্থা। এখন উপরে একটা হাতুড়ি আছে, উপরে এখানে আমরা একটা হাতুড়ি দেখানোর চেষ্টা করছি। এটা একটা হাতুড়ি, যে হাতুড়ি ভর হচ্ছে mkg। এখন এই হাতুড়ি দ্বারা যখন একটা পেরেককে আঘাত করা হয়, তখন এই পেরেকটা দেওয়ালের ভিতরে প্রবেশ করে। তো হাতুড়ি কত বেগে এই পেরেককে আঘাত করবে, সেই বেগের মানটা ধরো আমরা বলে দিলাম ভি বেগে এসে এই হাতুড়িটা এই পেরেককে আঘাত করবে। ফলে এই পেরেকটা কিন্তু তার অবস্থান থেকে কিছুটা এই দেওয়ালের ভিতরে প্রবেশ করবে। তো কতটুকু ভিতরে প্রবেশ করবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। ধরো এই পরিমাণ ভিতরে প্রবেশ করেছে, এতটুকু দূরত্ব। তো সেই দূরত্বটাকে আমরা নামকরণ করলাম ধরো এক্স। তাহলে তোমার এই হাতুড়ি দ্বারা যখন আমরা এই পেরেককে আমরা আঘাত করেছি, দেখো এই পেরেকটা দেওয়ালটা কিন্তু আনুভূমিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার এখানে দেখো এই বস্তুটা এই হাতুড়ি যখন এই পেরেককে আঘাত করবে, এই হাতুড়ি যখন এই পেরেককে আঘাত করবে, তখন সে একটা গতিশক্তিতে আঘাত করবে, যেহেতু একটা ভি বেগে এখানে আঘাত করছে, এবং সাথে সাথে এই আঘাতের ফলে কিন্তু এই পেরেকটা আবার এক্স পরিমাণ সরণ ঘটে দেওয়ালের ভিতরে প্রবেশ করেছে। তার মানে আমার এখানে এই দেওয়ালটা, এই হাতুড়িটা যখন পেরেকটা যখন ভিতরের দিকে প্রবেশ করবে, তখন কিন্তু এই দেওয়াল কিন্তু এই পেরেকের উপরে একটা বাধাদানকারী বল প্রয়োগ করবে, যে বাধাদানকারী বল আমরা নামকরণ করলাম এফ। তো এখন তোমাদের এখানে বের করতে বলা হচ্ছে যে এই হাতুড়ি ভর যদি ধরো আমরা নামকরণ করছি, মানগুলো বলে দিচ্ছি। হাতুড়ি ভর হচ্ছে 1.5 কেজি হাতুড়ি ভর।
এখানে ভি এর মানটা হাতুড়িটা পেরেকে কি বেগে আঘাত করছে সেই বেগের মানটা বলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর এখানে কি পরিমাণ সরণ হয়েছে, পেরেকটি দেওয়ালের মধ্যে প্রবেশ করেছে সেই সরণটাকে আমরা নামকরণ করছি এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 0.57 এই এত মিটার পরিমাণ দেওয়ালের ভিতরে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাধাদানকারী বলের মানটা কত? এফ ইজ ইকুয়াল টু হোয়াট? এফ ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখন যেহেতু এই পেরেকটা, এই হাতুড়িটা এই পেরেককে একটা বেগে আঘাত করেছে এবং এই আঘাতের ফলে তোমার এখানে তার এক্স পরিমাণ সরণ হয়েছে, সুতরাং আমার এখানে এই হাতুড়িটা যে গতিশক্তিতে এখানে আঘাত করেছে, তো সেই গতিশক্তিটা আমরা নিতে পারি। তো গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার প্লাস এই আঘাতের ফলে কিন্তু এখন এই গতিশক্তিটা কিন্তু এখন এই গতিশক্তির কারণে কিন্তু এই পেরেকটার এক্স পরিমাণ সরণ হয়ে সে ভিতরের দিকে প্রবেশ করেছে। এর ফলে তার উপর একটা তার মানে তার গতিশক্তি হ্রাস পেয়ে এই শক্তিটা এখন বিভব শক্তিতে কনভার্ট হবে, অর্থাৎ তার মোট যে শক্তিটা হবে সেই শক্তিটা হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু তৈরি হবে, অর্থাৎ টোটাল এই পরিমাণ এনার্জি কিন্তু এই পরিমাণ এনার্জি এই পেরেকের উপরে কাজ করছে। তো এই পরিমাণ এনার্জি যেহেতু পেরেকের উপরে কাজ করছে, তাহলে তোমার এই এক্স পরিমাণ সরণ ঘটানোর জন্য তাহলে এই শক্তির বিপরীত দিকে এই দেওয়াল কি করবে? একটা বাধাদানকারী বল প্রয়োগ করবে। তার মানে এই এক্স পরিমাণ সরণের ক্ষেত্রে যে কৃত কাজ হবে, বাধাদানকারী বল দ্বারা যে কৃত কাজ হবে, এই শক্তির বিনিময়ে সে ওই কাজটি করবে। দেওয়াল এই এক্স পরিমাণ সরণের বিপরীতে সেই পরিমাণ কাজ করবে। তার মানে আমরা লিখতে পারি এফ ইন্টু এক্স। তো এফ ইন্টু এক্স এটা হচ্ছে দেওয়াল বাধাদানকারী বল দ্বারা পেরেকের ভিতরের দিকে আসতে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ হচ্ছে এইটা। তার মানে এই যে পেরেকটা যে হাতুড়ি দ্বারা যখন পেরেককে আঘাত করা হয়েছে, তখন পেরেকটা যে দেওয়ালের ভিতরে এক্স পরিমাণ প্রবেশ করেছে, তাহলে এই দেওয়ালটা তো এই পেরেকের উপরে বাধাদানকারী বল প্রয়োগ করবে। তো বাধাদানকারী বল প্রয়োগ করে তার মানে বাধাদানকারী বলটা কোত্থেকে সে পাবে? উত্তর হচ্ছে এই যে আমরা যে হাতুড়ি দ্বারা এই পেরেককে আমরা আঘাত করেছি, একটা বিভব শক্তি প্লাস এক্স পরিমাণ সরণের জন্য এখানে একটা স্থিতি শক্তি আছে। এই যে টোটাল যে শক্তিটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি, এই শক্তির বিনিময়ে এই পেরেকটা বাধাদানকারী বলের বিপরীত দিকে এক্স পরিমাণ সরণ ঘটিয়ে সে মানে এক্স পরিমাণ দেওয়ালের ভিতরে প্রবেশ করবে। এখন বের করতে বলা হচ্ছে যে এখানে বাধাদানকারী বলের মানটা কত। তো সেটা বের করার জন্য আমরা ইজিলি এখানে যে সমীকরণগুলো এখানে মানগুলো বলা আছে সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। এফ ইন্টু এক্স এর মানটা এখানে বলা আছে 0.57, দ্যাট ইজ ইকুয়াল টু মূল ব্যাপারটা হচ্ছে এই সমীকরণটা, দ্যাট ইজ হাফ ইন্টু এম এর মান এখানে বলা আছে 1.5 ইন্টু ভি এর মান বলা আছে 2 তার উপরে স্কোয়ার প্লাস এম এর মান হচ্ছে 1.5, জি এর মান হচ্ছে 9.8 আর এক্স এর মান মানে কি পরিমাণ প্রবেশ করেছে, দ্যাট ইজ 0.57। এইটা ক্যালকুলেশন করলে আমরা দেওয়াল কর্তৃক বাধাদানকারী যে বলে মানটা আমরা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 20 নিউটন বলে মান আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেওয়াল যখন অনুভূমিক, তখন সেই ক্ষেত্রে এখানে একটা গতিশক্তিতে হাতুড়ি স্ট্রাইক করবে এবং সাথে সাথে তার ফলে এখানে ওয়াই পরিমাণ সরণ ঘটবে, তার মানে আমার এখানে একটা স্থিতিশক্তি অর্জিত হবে। তো এই দুটা শক্তির বিনিময়ে দেওয়ালের ভিতরে এক্স পরিমাণ সরণ ঘটে এই পেরেকটা ভিতরের দিকে প্রবেশ করবে বাধাদানকারী বলের বিপরীত দিকে। তো সেই বাধাদানকারী বলের মানটা তার মানে আমার এক্স পরিমাণ সরণ ঘটানোর জন্য কি হচ্ছে, আমার এখানে এই 20 নিউটন পরিমাণ বল এই দেওয়াল তার উপরে বাধাদানকারী বল প্রয়োগ করবে। তো কখন? যখন দেওয়ালটা অনুভূমিক অবস্থায় থাকবে। কিন্তু দেওয়ালটা যদি উলম্ব অবস্থায় থাকে তখন ব্যাপারটা কিন্তু আলাদা কেস হবে। যে দেওয়ালটা যদি 3 নাম্বার যে কেসটা আমরা এখন অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে দেওয়াল উলম্ব যদি থাকে, দেওয়াল যখন উলম্ব, তো দেওয়াল যখন উলম্ব তখন কিন্তু আর এখানে অভিকর্ষ বলটা আর এখানে কাজ করে না। সেই ক্ষেত্রে আমরা চিত্র দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু চিত্রটা খেয়াল করার চেষ্টা করো। দেওয়ালটা যখন উলম্ব, অর্থাৎ এই যে এটাই হচ্ছে সেই দেওয়াল, এটা হচ্ছে সেই দেওয়ালটা, এখানে একটা পেরেক আছে। তো এটাই হচ্ছে সেই পেরেক। এই পেরেকটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা হাতুড়ি আছে। এই হাতুড়ি আমরা অঙ্কের ডাটাগুলো আগেরটাই, এখন এটাকে ভি বেগে স্ট্রাইক করবে, আঘাত করবে, ফলে এই হাতুড়িটা কি করবে, ভিতরের দিকে প্রবেশ করবে। এটা যতটুকু প্রবেশ করেছে এই যে দূরত্বটা, এটাকে আমরা ধরো নামকরণ করলাম এক্স। এখন এই ক্ষেত্রে
এই বরাবর কিন্তু অভিকর্ষ বলের কোনো উপাংশ নাই। অভিকর্ষ বল এফ mg তো খাড়া নিচের দিকে কাজ করছে, তাই না? খাড়া নিচের দিকে কাজ করছে। তার মানে এই বরাবর কিন্তু mg এর কোনো উপাংশ নাই। এই বরাবর mg এর উপাংশ হচ্ছে 0, কেননা এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে আর বাধাদানকারী যে বলটা কাজ করবে দেওয়াল পেরেকের উপরে, সেটাকে আমরা নামকরণ করলাম এফ। তাহলে আমার এখানে শুধু সিম্পলি এই হাতুড়ি পেরেককে যে বেগে আঘাত করেছে, অর্থাৎ এর ফলে যে গতিশক্তিটা আমরা পাবো, সেই গতিশক্তির বিনিময়ে বাধাদানকারী বলের বিপরীতে কাজ করে এক্স পরিমাণ সরণ ঘটাবে পেরেকের দেওয়ালের ভিতরে। তার মানে সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ, দ্যাট ইজ এফ এক্স। তার মানে আমার এখানে কিন্তু ওই টার্মটা এখানে আসবে না। কেন আসবে না? কেননা এই বরাবর উভয়কর্ষ বলের কোনো উপাংশ নাই, যেহেতু দেওয়াল আনুভূমিক। পেরেকটা যেহেতু আনুভূমিক বরাবর প্রবেশ করছে। আর যদি দেওয়াল আনুভূমিক বা পেরেক যদি উলম্বভাবে প্রবেশ করে, তখন কিন্তু এখানে এমজি এক্স পরিমাণ শক্তি কিন্তু এখানে যোগ হয়ে যাবে। তার মানে এখানে যে কাজটা হবে সেটা শুধু এই যে গতিশক্তি, যেটা তুমি যে বেগে এখানে আঘাত করেছো, স্ট্রাইক করেছো, সেই গতিশক্তির যে পরিমাণ গতিশক্তি তুমি স্ট্রাইক করেছো, সেই গতিশক্তির বিনিময়ে এই পেরেকটা এই বাধাদানকারী বলের বিপরীতে কাজ করবে। তাহলে আমরা সেই বাধাদানকারী বলের মানটা কত সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমার এখানে ক্যালকুলেশন বের করে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু সরণের পরিমাণটা আর আগেরটা থাকবে না। এখানে যেহেতু ওই অংশটা এখানে আসে নাই mgx, সুতরাং সরণের পরিমাণটা কিন্তু এখানে অবশ্যই পূর্বের তুলনায় কি হবে? কম হবে। তো যদি আমরা এখানে সরণের পরিমাণটা ধরো আমরা এখানে নামকরণ করলাম যে কি পরিমাণ দেওয়ালের ভিতরে প্রবেশ করেছে, x ইকুয়াল টু ধরো আমরা নামকরণ করলাম 0.3 মিটার। 0.3 মিটার যদি প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আমরা বাধাদানকারী বলটা কত সেটা আমরা বের করতে পারি। তো এফ এ তাহলে এফটা বের করছি, এফ ইন্টু এক্স এর মান হচ্ছে 0.3, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম এর মান হচ্ছে 1.5 ইন্টু ভি এর মানটা আমরা বলে দিয়েছি 2, তার উপরে স্কয়ার। তাহলে ফাইনালি আমরা এখানে ক্যালকুলেশন করলে এফ ইকুয়াল টু 20 নিউটনে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে সরণের মানটা কিন্তু আলাদা। অর্থাৎ তুমি যদি বাধাদানকারী বলে মানটা যদি একই হয়, তাহলে অবশ্যই এই পেরেক দেওয়ালের মধ্যে কিন্তু যে প্রবেশ করবে, এক্স পরিমাণ যে প্রবেশ করবে, এই এক্স এর মানটা তোমার কি হবে? আলাদা আলাদা হবে। অর্থাৎ যদি বাধাদানকারী বলে মানই দেওয়া থাকে, তাহলে পেরেক দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে সেটা আমরা তাহলে এক্স এর মানটা বের করব। অনেকভাবে অঙ্ক কিন্তু পরীক্ষা আসতে পারে, তোমাদের এগুলো সব করে নিতে হবে। আমি শুধু বাধাদানকারী বলটা বের করছি। বাধাদানকারী বলে মানই যদি দেওয়া থাকে, তাহলে এক্স এর মানটা কত বের করা যাবে না উভয় ক্ষেত্রে? তাহলে এই টাইপের একটা অঙ্ক তোমরা অবশ্যই বাসায় করে নিবে। তাহলে এটা থার্ড নাম্বার একটা প্রবলেম আমরা করানোর চেষ্টা করলাম। এবারে চতুর্থ নাম্বার যে প্রবলেমটা, 4 নাম্বার যে প্রবলেমটা, সেটা হচ্ছে এই যে আমাদের দেশে যে বিভিন্ন দেশে যে বৃষ্টিপাত হয়, নরমালি আমরা জানি যে আমাদের দেশে যে নদী নালা খাল বিল আছে, এগুলো থেকে পানি অনবরত বাষ্প হয়ে বায়ুমণ্ডলে যায় এবং সেখানে ঘনীভূত হয়ে মেঘে রূপান্তরিত হয় এবং সেই মেঘ থেকে আবার কি হয়? বৃষ্টি হয়। তো পানি যদি মেঘে পরিণত হয়, তাহলে সেখানে কি পরিমাণ কাজ করতে হয় তা রিলেটেড একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। দেখো, পানি মেঘে পরিণত হতে কৃত কাজ। পানি কিন্তু মেঘে পরিণত হয়, ঘনীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে। পানি মেঘে পরিণত হতে কৃত কাজ। পানিকে মেঘে পরিণত করতে কৃত কাজ। এইটা আমরা এখন বের করতে চাচ্ছি, কৃত কাজ। আচ্ছা, এখন কৃত কাজ, এক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, দ্যাট ইজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি ইন্টু এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু এম মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু জি ইন্টু এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা আবার লিখতে পারি রো ইন্টু আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু পুরুত্ব, এটা দ্বারা গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব, ইন্টু জি ইন্টু এইচ। তার মানে আমরা অ্যাকচুয়ালি এখানে পেয়ে যাচ্ছি, আমরা যদি এটা বাংলা ভাষায় লিখতে চাই, তাহলে রোটাকে আমরা এখানে নামকরণ করছি ঘনত্ব, আমি একটু সুবিধার জন্য বাংলা ভাষায় লিখে দিচ্ছি, ইন্টু এ হচ্ছে কতটুকু ক্ষেত্রফল পানি পতিত হবে বা মেঘে পতিত হবে, মেঘ তৈরি হবে কতটুকু ক্ষেত্রফল জুড়ে, এটাকে বলা হচ্ছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। এটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। এরপরে টি কে বলা হচ্ছে ধরো মেঘ থেকে যে পানি পতিত হয়, তাহলে কতটুকু পুরুত্বের পানি পতিত হবে, এই টিটাকে বলা হচ্ছে সেই পুরুত্ব। এটি কিন্তু এখানে সময় না, টিটাকে এখানে নামকরণ করা হচ্ছে পুরুত্ব। ইন্টু জি তো অভিকর্ষ ত্বরণ, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই, জি কে বলা হচ্ছে অভিকর্ষ ত্বরণ।
অভিকর্ষ ত্বরণ। আর এইচটাকে বলা হচ্ছে যে কতটুকু উচ্চতা হতে মেঘ থেকে পানি পতিত হচ্ছে বা ভূপৃষ্ঠ হতে কতটুকু উচ্চতায় মেঘ তৈরি হচ্ছে। তো সেটাকে আমরা নামকরণ করছি উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা। তো এই ফর্মুলা যদি আমরা এখন অঙ্ক করতে চাই তাহলে পানিকে মেঘে পরিণত করতে অথবা মেঘ থেকে বৃষ্টি হতে কি পরিমাণ কাজ করতে হবে তার রিলেটেড যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম সেই প্রবলেমটা। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা কাজের মানটা বের করব। এখন আমরা একটা অঙ্ক যদি করতে চাই যে ভূমি হতে, এখানে বলা হচ্ছে যে ভূমি হতে 1.5 কিলোমিটার উচ্চতায় উত্থিত মেঘ বৃষ্টিপাত ঘটায়। ভূমি হতে ধরো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। তো এই ভূমি হতে কত মিটার উচ্চতায় এখানে মেঘ তৈরি হয়েছে, এখানে মেঘ তৈরি হয়েছে কত মিটার উচ্চতায়? 1.5 কিলোমিটার উচ্চতায় মেঘ মেঘ তৈরি হয়েছে এই উচ্চতায়। আচ্ছা, এখন তোমার এখন এই উচ্চতায় যে মেঘটা আছে সেই মেঘটা কি করলো? বৃষ্টিপাত ঘটালো। তো বৃষ্টিপাত ঘটানোর ফলে বৃষ্টির পানি এই ভূপৃষ্ঠে এসে কত পুরু হয়ে সে নিচের দিকে পুরুত্ব হয়েছে সেটা হচ্ছে বলা আছে। পুরুত্বটা এখানে বলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু, তার মানে এখান থেকে এই নিচের দিকে যে নদী নালা খাল বিল ছিল সেখান থেকে পানি বাষ্পীভূত হয়ে এত কিলোমিটার উচ্চতায় এখানে মেঘে পরিণত হয়েছে। এখন এই মেঘটা কি করাচ্ছে? বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এই মেঘটা যখন বৃষ্টিপাত ঘটাবে তখন সেই বৃষ্টিটা কোথায় আসবে? ভূমিতে পতিত হবে। তো সেই ভূমিতে পতিত হওয়ার সময় সে কত কিলোমিটার উচ্চতা অতিক্রম করে আসবে? এই কিলোমিটার উচ্চতা অতিক্রম করে আসবে। এবং কত পুরুত্বের বৃষ্টিপাত ঘটাচ্ছে সেটা বলা হচ্ছে 1 সেন্টিমিটার পুরুত্বের বৃষ্টিপাত ঘটায়। এখন চেয়েছে যে এই বৃষ্টিটা যদি ভূমিতে 1 কিলোমিটার জায়গা জুড়ে যদি ভিজায় বা বৃষ্টিটা স্টে করে, তার মানে এটাকে ক্ষেত্রফল বলা হচ্ছে 1 কিলোমিটার জায়গা জুড়ে, 1 কিলোমিটার স্কয়ার এই জায়গা জুড়ে ভিজিয়েছে বৃষ্টিতে। তাহলে এই পরিমাণ পানিকে যদি তুমি ওই মেঘের উচ্চতায় নিয়ে যেতে চাও তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? দ্যাট ইজ W ইজ ইকুয়াল টু হোয়াট? এটা চাওয়া হয়েছে। তার মানে মূল কথাটা হচ্ছে যে মেঘ সৃষ্টি হয়েছিল, সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটেছে এবং সেই বৃষ্টিপাতটা ভূমিতে 1 সেন্টিমিটার পুরুত্বের এবং 1 কিলোমিটার স্কয়ার ক্ষেত্রফলের জায়গা ভিজালে সমপরিমাণ পানিকে এই উচ্চতায় উঠিয়ে মেঘে পরিণত করতে কি পরিমাণ কাজ করতে হবে? W ইকুয়াল টু হোয়াট সেটা চাওয়া হচ্ছে। তাহলে এটা বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কাজের সমীকরণ দ্যাট ইজ W ইকুয়াল টু রো ইন্টু এ ইন্টু টি ইন্টু জি ইন্টু এইচ। তো রো মানে হচ্ছে পানি, পানির ঘনত্ব আমরা জানি যে পানির ঘনত্ব হচ্ছে 1000। এ মানে এখানে বলা আছে দেখো এত কিলোমিটার স্কয়ার। তো এত কিলোমিটার স্কয়ার মানে কিন্তু এখানে মিটার স্কয়ারে নিয়ে আসতে হবে। তো কিলোমিটার স্কয়ার থাকার কারণে কিন্তু এখানে 1000 দুইটা গুণ করতে হবে। 1000 গুণন 1000, তাহলে এটা তোমার মিটার স্কয়ারে রূপান্তরিত হবে। এটা একটা তাহলে এ পেয়ে গেলাম। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি দ্যাট ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 10 টু দি পাওয়ার 6 মিটার স্কয়ার। এটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা এখানে যদি ক্যালকুলেশন করি 1000 গুণন 1000, তাহলে 10 টু দি পাওয়ার 6, তাহলে এখানে আমরা a এর মানটা পেয়ে গেলাম 10 টু দি পাওয়ার 6 ইনটু টি মানে হচ্ছে পুরুত্ব, এটা 1 সেন্টিমিটার মানে হচ্ছে 0.01 মিটার। তার মানে আমরা এটাকে মিটারে কনভার্ট করেছি 0.01 মিটার ইনটু জি এর মানটা হচ্ছে 9.8, আমরা জি এর মানটা ব্যবহার করব। আর কত কিলোমিটার উচ্চতায় আমরা এটাকে উঠাচ্ছি পানিটাকে মেঘে পরিণত করার জন্য 1.5 কিলোমিটার। তো 1.5 ইনটু 1000 দ্বারা গুণ করতে হবে। করলে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা হবে তত জুল কাজ করতে হবে। ক্যালকুলেশনটা তোমরা একটু বাসায় করে নিবে। আমি শুধু প্রসেসটা বলার চেষ্টা করলাম, তোমরা ক্যালকুলেশনটা অবশ্যই বাসায় করে নিবে। তাহলে আমরা এই টপিক থেকে যেটা শিখলাম যে পানিকে মেঘে পরিণত করতে কি পরিমাণ কাজ করতে হয় তা রিলেটেড যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমি করানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখানে কি প্রবলেমটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। এবারে 5 নাম্বার যে প্রবলেমটা, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট প্রবলেম, এটা একটা সিকিউ প্রশ্ন। 5 নাম্বার যে প্রবলেমটা আমি এখানে করাবো সেটা দেখো এখানে সেই হাতুড়ি পেরেক সংক্রান্ত টাইপেরই একটা ম্যাথামেটিক্স। সেটা হচ্ছে ধরো
এখানে একটা দেওয়াল এখানে স্থাপন করা আছে। আমি একটু চিত্রটা আগে ড্রয়িং করে নিই। এখানে একটি দেওয়াল স্থাপন করা আছে। এখানে একটা পেরেক, আমি একটু চিত্রটা আগে ড্রয়িং করে নিই। এই হচ্ছে পেরেক, এই হচ্ছে পেরেক। এখন এই পেরেকের উপরে 5 মিটার উচ্চতায় এখানে একটা বস্তু আছে। সেটা হাতুড়ি হতে পারে, অন্য কোনো বস্তু আছে। যার ভর m = 5 কেজি। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে এটা একটা বোর্ডের প্রশ্ন, কোন একটা বোর্ড পরীক্ষায় প্রশ্নটি এসছে। ইনিশিয়ালি এই বস্তুটা স্থির ছিল, যার জন্য v naught = 0। এই বস্তুটা ইনিশিয়ালি স্থির। তো সে এখান থেকে কত মিটার উচ্চতায় আছে, সেই উচ্চতাটা, আচ্ছা আমরা এখানে উচ্চতাটাকে নামকরণ করি। এই উচ্চতাটা হচ্ছে তোমার 5 মিটার। h এর মানটা হচ্ছে 5 মিটার। আর বস্তুটার ভরকে আমরা নামকরণ করছি 4 কেজি। বস্তুটার ভর হচ্ছে 4 কেজি। আমরা যদি একটু ইরেজ করে দিই, ভালোভাবে যদি একটু লিখি, তাহলে বস্তুটার ভর হচ্ছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 কেজি। বস্তুটার ভর হচ্ছে 4 কেজি। ঠিক আছে? তাহলে 4 কেজি ভরে একটি বস্তু 5 মিটার উচ্চতা হতে স্থির অবস্থান থেকে পেরেকের উপরে পতিত হলো। এর ফলে এই পেরেকটি এই দেওয়ালের ভিতরে কি হবে? প্রবেশ করবে। তো কতটুকু প্রবেশ করেছে সেটা আমরা নামকরণ করছি x পরিমাণ প্রবেশ করলো। ধরো এইটুক পরিমাণটাকে আমরা নামকরণ করলাম x। এটাকে আমরা নামকরণ করলাম x পরিমাণ প্রবেশ করেছে। x পরিমাণ প্রবেশ করেছে। এখন তোমাদের বের করতে বলা হচ্ছে যে এখানে এই এই যে এই বস্তুটা যে এই পেরেকের উপরে আঘাত করবে, তো এখানে বাধাদানকারী বলের মানটা কত হবে? বাধাদানকারী বলের মান। তো সেটা আমরা ইজিলি অনেকভাবে বের করতে পারি। অনেক প্রসেস আছে এখানে। আমরা কিছুদিন আগে যে প্রবলেমটা বের করেছি সেটা দিয়ে তুমি করতে পারো। অথবা এখানে যেহেতু একটা সার্টেন হাইটে এই বস্তুটা অবস্থান করছে, তাহলে আমরা এখানে ওই গতির যে সমীকরণটা আছে সেই সমীকরণ ব্যবহার করে আমরা এখানে আগে বেগ বের করে নিব। বেগ বের করে নিব। তো সেই বেগ ব্যবহার করে কিন্তু আমরা এটাকে বের করতে পারি। আচ্ছা, এখন দেখো কিভাবে বের করতে পারি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, শুরুতে দেখো আমরা ইনিশিয়ালি এটা স্থির ছিল, তার মানে v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2g ইনটু h। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো ইনিশিয়ালি আদিবেগ 0, তো 0 স্কয়ার প্লাস 2 ইনটু g মানে হচ্ছে 9.8। আর কতটুকু হাইট অতিক্রম করে এলো, এখান থেকে এখানে আসতে কতটুকু হাইট অতিক্রম করেছে? 5 মিটার। তার মানে এটা হচ্ছে 5। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ভি স্কয়ারের মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 98। এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবারে এই বেগে আঘাত করবে। এখন এই যে এতটুকু যে সরণ হলো, এই সরণের ফলে এখন এই এতটুকু সরণ ঘটে কিন্তু দেওয়ালের মধ্যে সে কিন্তু স্থির হয়ে যাবে। তার মানে এই পয়েন্টে যে তার শেষ বেগ ভি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। আর এখানে কি বেগে আঘাত করেছিল, সেই বেগটা কিন্তু আমার এখানে ভি বেগে আঘাত করেছে। তাহলে আমরা এই এই ক্ষেত্রে যদি আমরা এই যে এক্স পরিমাণ সরণের জন্য যে সমীকরণটা, সেটা যদি বের করতে চাই, তো এখন এখানে বলে দেওয়া আছে যে দেওয়ালের ভিতরে কি পরিমাণ প্রবেশ করেছে এক্স এর মানটা বলা ছিল। এই অঙ্কটার মধ্যে এই এক্স এর মানটা বলা ছিল। তো এই এক্স এর মানটা এখানে বলা আছে 0.1 মিটার। তার মানে 5 মিটার উচ্চতা হতে 4 কেজি ভরে একটি হাতুড়ি স্থির অবস্থান থেকে পতিত হলে পেরেকটি দেওয়ালের ভিতর 0.1 মিটার প্রবেশ করে থেমে যায়। এখন এখানে বের করতে বলা হচ্ছে যে দেওয়াল কর্তৃক বস্তুর উপর পেরেকের উপর বাধাদানকারী বলের মান কত। তো আমরা এটা অনেকভাবে করতে পারি। তো আমরা এটা একটা প্রসেস যে আমরা ভি স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার প্লাস 2gh, সেই সমীকরণ ব্যবহার করে আমরা এখানে কত বেগে আঘাত করেছে সেই বেগের মানটা বের করে নিলাম। আমরা বর্গমূল করে নিচ্ছি না, কেননা পরের গতির সমীকরণের মানটা অ্যাপ্লাই করব আমরা। এরপরে আমরা যে সমীকরণটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভি স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি প্রাইম স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কয়ার। এই এই ক্ষেত্রে কিন্তু এই যে এক্স পরিমাণ যে সরণ হয়েছে তার ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে আদি বেগ, আর এটা হচ্ছে সরণ ঘটার পরে যে থেমে যাবে এটা হচ্ছে তার শেষ বেগ। তাহলে শেষ বেগ স্কয়ার ইকুয়াল টু আদি বেগ স্কয়ার মাইনাস, যেহেতু দেওয়াল বাধা দিবে তার মানে গতির সমীকরণ এখানে অবশ্যই মাইনাস আসবে, মাইনাস 2a ইনটু s, 2as। তো এর মানটা কিন্তু আমাদের এখানে বের করে নিতে হবে। আচ্ছা, তো s মানে আমাদের এখানে নামকরণ করেছি আমরা x। s এর পরিবর্তে আমরা এখানে নামকরণ করব x। তাহলে এটা হচ্ছে তোমার 0 স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মানটা কিন্তু আমরা বের করে রেখেছি 98, মাইনাস, আমি এখানে বর্গমূল করি নাই মূলত ওই কারণে যেহেতু আমরা এখানে ভি স্কয়ার সরাসরি আমরা বসাতে পারি, ইনটু মাইনাস 2 ইনটু a ইনটু x এর মানটা এখানে বলা আছে 0.1।
তাহলে ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে a ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 490 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যদি অ্যাক্সেলারেশন পেয়ে যাই, আমরা মূলত গতি সমীকরণ ব্যবহার করে আমরা এই অঙ্কটা করছি। তাহলে বাধাদানকারী বল F ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? বাধাদানকারী বল F ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m ইনটু a। তো m এর মানটা এখানে বলা আছে 4 কেজি, আর a এর মানটা আমরা এখানে বের করেছি 490। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 1960 নিউটন। তার মানে আমার এখানে দেওয়াল কর্তৃক বাধাদানকারী বলের মান হচ্ছে 1960। তুমি যদি এই সমীকরণটা ব্যবহার করে অঙ্কটা করতে চাও তাহলেও হবে। সেটা হচ্ছে তোমার f ইনটু x দ্যাট ইজ ইকুয়াল টু হাফ m v স্কয়ার। যার যেটা সুবিধা হয় সে সেভাবে করে নিবে mg ইনটু x। তাহলে তুমি এখানে v এর মানটা এখানে যে বেগে আঘাত করবে সেই বেগের মানটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। আর m এর মান তো বলাই আছে, জি জানা আছে, আর কি পরিমাণ সরণ ঘটেছে সেটাও জানা আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু সেম রেজাল্ট পেয়ে যাবে। তো যার যেটা সুবিধা হয়, আমি এখানে দুইটা গতি সমীকরণ ব্যবহার করে আমরা দেওয়াল বাধাদানকারী কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা বের করতে পারলাম, অথবা তুমি যদি সিঙ্গেল যে সমীকরণটা আছে সমীকরণ ব্যবহার করে তুমি করতে পারো। আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা হচ্ছে গতে, যে দেওয়াল কর্তৃক বাধাদানকারী বল কত পেরেকের উপরে। আচ্ছা, এবারে ঘতে চাওয়া হচ্ছে, বের করতে বলা হচ্ছে যে এখানে কাজ শক্তি উপপাদ্য বলবৎ হবে কিনা, বলবৎ থাকবে কিনা, অর্থাৎ এই ক্ষেত্রে এই যে পুরো প্রসেসে কাজ শক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা সেটা বের করতে বলা হচ্ছে। আচ্ছা, তো এখানে দুইটা ব্যাপার আছে। এখানে এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, আর এটা হচ্ছে তোমার ফাইনাল অবস্থা। এই 5 মিটার সরণের ক্ষেত্রে এটা ইনিশিয়াল অবস্থা আর এটা হচ্ছে ফাইনাল অবস্থা। এখানে একটা বেগ ছিল ভি নট আর এখানে একটা বেগ হচ্ছে ভি। তাহলে আমার এই ক্ষেত্রে আমরা বের করতে পারি যে কৃত কাজ কত হবে। তো আমরা জানি যে কৃত কাজ, দেখো আমরা এখানে বের করতে, আচ্ছা বাধাদানকারী বল দ্বারা কাজ করতে হবে সেটা কিন্তু আমরা এখানে ইজিলি বের করতে পারি। আচ্ছা, তো সেটাতে যাওয়ার আগে দেখো আমরা এই যে পেরেকটা, যে এই বস্তুটা যে এখানে হাতুড়িকে এসে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এসে যে আঘাত করবে, তাহলে এর ফলে এর স্থিতিশক্তি বা বিভব শক্তিটা কত হবে সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো সেই স্থিতিশক্তি বা বিভব, অর্থাৎ কি পরিমাণ কাজ করছে সেটা কিন্তু আমরা বের করতে পারি। তো সে কাজ দ্যাট ইজ W ইকুয়াল টু অভিকর্ষ বল দ্বারা কাজ হবে mg ইনটু h। h পরিমাণ হাইট পতনের ফলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ mg ইনটু h। তো m এর মানটা হচ্ছে 4, g এর মানটা 9.8, আর h এর মানটা হচ্ছে 5 মিটার। দ্যাট ইজ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 196 জুল। তাহলে আমার এখানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেমে আসতে তার যে কাজ করতে হয়েছে সেটা 196 জুল। এবারে আমরা জানি যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে ঘতে আমরা বের করতে চাচ্ছি যে এই উদ্দীপকের এই ঘটনাটিতে কাজ শক্তি যে উপপাদ্য আছে সেটাকে সমর্থন করে কিনা। তাহলে এই কৃত কাজটা অবশ্যই গতিশক্তির পরিবর্তনের সমান হতে হবে। আচ্ছা, তাহলে ইনিশিয়াল গতিশক্তি কে ইনিশিয়াল দ্যাট ইজ ইকুয়াল আমরা লিখবো হাফ এম ভি নট তার উপরে স্কয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইনটু এম মানে হচ্ছে 4 আর ভি নট মানে ইনিশিয়ালি স্থির ছিল যার জন্য 0 হবে, আর কে ফাইনাল দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইনটু এম মানে হচ্ছে 4 আর ভি স্কয়ার মানে কিন্তু আমরা বের করেছি 98, ভি স্কয়ার মানে হচ্ছে 98। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 196 জুল। তাহলে আমাদের কৃত কাজ কিন্তু দেখো গতিশক্তির পরিবর্তনের সমান হয়েছে। আমরা জানি যে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল। তো দ্যাট ইজ ইকুয়াল টু কে ফাইনাল হচ্ছে 196 মাইনাস ইনিশিয়াল 0 দ্যাট ইজ ইকুয়াল টু 196। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে কৃত কাজটা কার সমান হয়ে গেল, গতিশক্তির পরিবর্তনের সমান হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডেল কে। তার মানে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা এই প্রমাণটা করলাম। এবারে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ হবে, এটা ইনিশিয়াল অবস্থাটা যখন এই বস্তুটা এই পেরেকে যখন আঘাত করেছে এই অবস্থা, এখানে একটা অবস্থা আছে, আর আঘাত করার পরে কিন্তু তার এক্স পরিমাণ সরণ ঘটেছে, সেখানে দ্বিতীয় আরেকটা অবস্থা আছে। তো প্রথম অবস্থায় আমরা দেখলাম যে কৃত কাজ mgh, অর্থাৎ এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে। তো সেই অভিকর্ষ বল দ্বারা কাজ অবশ্যই কার সমান হতে হবে, গতিশক্তির পরিবর্তনের সমান হবে। তো ইনিশিয়াল গতিশক্তি ফাইনাল গতিশক্তি ক্যালকুলেশন করে আমরা এখানে দেখতে পেলাম যে হ্যাঁ, যেখানে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান হয়েছে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে যে পরিমাণ সরণ ঘটেছে, তাহলে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখছি, দেখো যে বাধাদানকারী বল দ্বারা
বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ, দ্যাট ইজ আমরা এখানে লিখবো W ইকুয়াল টু F ইন্টু এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু এফ এর মানটা কিন্তু আমরা এখানে বের করেছি 1960 ইন্টু এক্স এর মানটা এখানে বলা আছে 0.1 মিটার এখানে প্রবেশ করেছে। তাহলে ফাইনালি আমরা এখানে ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছি 196 জুল। তাহলে বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ হচ্ছে 196 জুল। আচ্ছা, এখন এই ক্ষেত্রে দেখো এই দ্বিতীয় অবস্থায় এখানে কত বেগে আঘাত করেছে, ভি বেগে আঘাত করেছে এবং শেষ বেগ কত হয়েছে, 0 হয়েছে। তাহলে এটার দ্বিতীয় ক্ষেত্রটার জন্য এটা হবে আদি গতি শক্তি আর এটা হবে শেষ গতি শক্তি। তো আদি গতি শক্তিটা আমরা এখানে পেয়ে যাব দ্বিতীয় ক্ষেত্রের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কে ইনিশিয়াল প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম মানে হচ্ছে 4 আর ভি স্কোয়ার মানে হচ্ছে 98, দ্যাট ইজ ইকুয়াল টু 196 জুল পেয়ে গেলাম। আর এখানে কে প্রাইম ফাইনাল দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি প্রাইম তার উপরে স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম মানে হচ্ছে 4 আর ভি প্রাইম মানে শেষ বেগ, এক্স পরিমাণ সরণ ঘটে কিন্তু পেরেকটা স্থির হয়ে গেছে, এই জন্য তার শেষ বেগটা কত হবে 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো ডেল কে প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কে ইনিশিয়াল, যেহেতু এখানে বাধাদানকারী বল শক্তি হ্রাস পাবে এই জন্য আদি গতি শক্তিটা বড় হবে, শেষ গতি শক্তিটা ছোট হবে। কাজশক্তি উপপাদ্যের দুইটা ক্ষেত্র আছে, একটা হচ্ছে শক্তি বৃদ্ধি আর একটা হচ্ছে শক্তি হ্রাস। তো এটা হচ্ছে শক্তি হ্রাসের ক্ষেত্রে, আর উপরে যেটা আমরা করেছি সেটা হচ্ছে শক্তি বৃদ্ধির ক্ষেত্রে। তো এই জন্য উপরটার ক্ষেত্রে গতিশক্তির পরিবর্তন ছিল ফাইনাল গতিশক্তি মাইনাস ইনিশিয়াল গতিশক্তি, কিন্তু যখন শক্তি হ্রাস পাই তখন কিন্তু সূত্রটা দাঁড়ায় ইনিশিয়াল গতিশক্তি মাইনাস ফাইনাল গতিশক্তি। তাহলে কে ইনিশিয়াল প্রাইম মাইনাস কে ফাইনাল প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু এটা হচ্ছে 196 জুল মাইনাস 0, দ্যাট ইজ ইকুয়াল টু 196 জুল। তার মানে আমরা এখানে দিতে পাচ্ছি যে এক্ষেত্রে কৃত কাজটা কার সমান হয়ে গেছে, গতিশক্তি পরিবর্তনের সমান হয়ে গেছে। তার মানে উভয় ক্ষেত্রে আমার কি হয়েছে, এই উদ্দীপকের যে ঘটনাটি এই ঘটনাটি কাজশক্তি উপপাদ্যকে কি করেছে, সমর্থন করেছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা গতে যেটা বের করেছি যে দেওয়াল কর্তৃক বাধাদানকারী বলের মানটা কত, সেটা দুইটা প্রসেসে বের করা যায়। আমি এখানে দেওয়াল পেরেকের যে অঙ্কটা সেটা একটা প্রসেস আমি করেছি, এখানে দ্বিতীয় আর একটা পদ্ধতিতে কিন্তু আমরা এখানে দেওয়াল কর্তৃক বাধাদানকারী বলে মানটা কত সেটা বের করেছি, অথবা তুমি এই সমীকরণ ব্যবহার করে তুমি বের করতে পারো এফ এর মানটা। এটা হচ্ছে গতে ছিল। আর ঘতে হচ্ছে যে এই বস্তুটা যে 5 মিটার উচ্চতা থেকে যখন এই পেরেকের উপরে পতিত হয়ে এক্স পরিমাণ সরণ ঘটেছে পেরেকটার দেওয়ালের ভিতরে, তো সেই ক্ষেত্রে এই উদ্দীপকের ঘটনাটিতে কাজশক্তি উপপাদ্য যাচাই করা যায় কিনা বা কাজশক্তি উপপাদ্যকে সমর্থন করে কিনা সেইটা। তো সেটা দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে হাতুড়ির বস্তুর ইনিশিয়াল অবস্থা এবং একটা বেগে যে আঘাত করেছে সেটা একটা অবস্থা, আর আঘাত করার পরে সে যে এক্স পরিমাণ সরণ ঘটেছে এটা হচ্ছে দ্বিতীয় অবস্থা। তো দুই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কৃত কাজটা কি হয়েছে, কৃত কাজ গতিশক্তি পরিবর্তনের সমান হয়েছে। তার মানে এই ঘটনাটি কাজশক্তি উপপাদ্যকে সমর্থন করেছে। তো আশা করি তোমরা, আমি আজকে যে ক্লাসে যে বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলিউশন করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।